করবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই তো এই সেই, তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা আপনারা কারা বলুন তো? তুমি তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি? তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর আর এখানে কেউ কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। এক মিনিট ম্যাম, এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। আরে প্লিজ আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম, যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন, ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায়, আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন। কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নি যে কাল রাত্রে তোমার সঙ্গে এইসব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন, এই দেখুন, আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না। লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব। ওই দুটো লাশ ছিল এখানে, আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া, একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকেই আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। আরে ভাই, অভিজিৎ চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল।
আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার জানেন তো, এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ পঙ্কজ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার। আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার, আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার, এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার, ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার, 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম, যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাভেলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো শালু, ওপরে যাই।
এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি হচ্ছে এসব কিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে এসব? আরে শালু কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে। পালাও পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো। দরজা খোলো। আরে দরজাকে বন্ধ করো। দরজা খোলো। দরজাটা খুলে দাও। দরজা খোলো, কেউ তো দরজাটা please। খোলো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমরা আর কখনো এখানে আসবো না, আমাদের ছেড়ে দাও। আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার, কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাভেলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল কিছু বলতে পারবেন? স্যার, ওর হাইট অন্ততপক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো। সোনাল, 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 দয়া, দেখলে কোনো জিনিসই এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল! সোনাল, স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই। আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না, নাহলে যদি ওই আত্মারা রেগে যায় তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাঁস আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাঁস করতে চাইছেন তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না।
আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না। আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলোই মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না, তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার। যাবো যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? হ্যাঁ, একা। চলো যাও যাও। স্যার, স্যার এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে। এখন আমি যাব একা একা। ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে? আমি তোমাকে দেখছো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ডাকছি ডাকছি। গগন, গগন, কি হয়েছে তোমার? গগন! কি হয়েছিল কি এখানে? স্যার, গগন স্যার কথা বলছিলেন, হঠাৎ করে ওনার কিছু একটা হলো আর নিচে পড়ে গেলেন। ওই অবস্থাতে ম্যাডামের দিকে ইশারা করে উনি বারবার বলছিলেন যে তুমি আমাকে মারতে চেয়েছো। স্যার, আমি কিছু করিনি স্যার। তাহলে গগন মরার আগে এটা কেন বলছিল যে আপনি ওকে মারতে চান? স্যার, আমি জানি না গগন এরকম কেন বলল। ইনফ্যাক্ট আমি তো এটা ভেবে খুব অবাক হচ্ছি, আমি ওকে কেন মারতে যাব? ও তো আমার হাজবেন্ড ছিল। স্যার, ম্যাডাম তো আমায় অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলেছিলেন, কিন্তু আমি কোনো কিছু করব তার আগেই সাহেব সামনেই মারা গেলেন। মারা যাওয়ার সময় বললেন যে ওনার নাকি বুক ফেটে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকে খুব যন্ত্রণা করছে? হ্যাঁ। ওনার হার্টের কোনো অসুখ ছিল নাকি? হ্যাঁ স্যার, 10 মাস আগেই গগন হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল, কিন্তু এখন তো একদম ভালো ছিল। পুরবি, এটা কি? স্যার, এটা গগনের এক ধরনের ওষুধ। এই ওষুধটাই গগন সবসময় খেত। ডক্টর বলেছিলেন যে যারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করায় তাদের এই ওষুধটা খাওয়া খুব দরকার। স্যার, ধর্মেশ অর্গান ট্রান্সপ্লান্ট করিয়েছিল। হ্যাঁ, আর হতে পারে এদের দুজনের মৃত্যুর কারণ একই। আচ্ছা, কোন হসপিটালে এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? ব্লু হেলথ কেয়ার হসপিটাল। স্যার, ধর্মেশের পরিবারে খোঁজ নিয়েছে। ধর্মেশ্বর লিভার ট্রান্সপ্লান্ট কোনো ব্লু হেলথ কেয়ার হসপিটালে করিয়েছিল। স্যার এই গগনেরও ট্রান্সপ্লান্ট এই হসপিটালেই হয়েছিল। এদের দুজনের অর্গান ট্রান্সপ্লান্ট একই হসপিটালে হয়েছিল আর দুজনেরই মৃত্যু হয়েছে।
অদ্ভুত কথা নয়? অবশ্যই অদ্ভুত স্যার। আমি এখানে টপ সার্জন আর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা বলছেন যে দেখা করে সব ডিটেল দিয়ে দেবেন। স্যার এ হচ্ছে বাবু, হাই। এ প্রতীক সিনিয়র মেডিকেল স্টাফার, আর সিস সামান্তা আমাদের হেড নার্স। স্যার একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে ধর্মেশ আর গগনের মৃত্যুর ব্যাপারে আপনি আমাদের থেকে কি জানতে চান? ডক্টর রমেশ, আমরা শুধুমাত্র ডিটেলসটা জানতে চাই। এটাই যে এই অর্গান ট্রান্সপ্লান্ট কবে হয়েছে আর ডোনার কে ছিল। ও আচ্ছা, দেখো স্যার স্যার, এটা ওদের দুজনের ফাইল। গগনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 4 এপ্রিল 2017, আর ধর্মেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 5 এপ্রিল 2017। এতে পুরো ডিটেলস আছে। স্যার স্যার এরা যখন এখান থেকে গেছিল একেবারে সেরে গেছিল, ট্রাস্ট মি স্যার। স্যার যদি এত বছর পর মারা যায় তাহলে তার সাথে হসপিটালের কি সম্পর্ক স্যার? আমরা কখন বললাম যে হসপিটাল তার জন্য দায়ী? আমরা তো ইনভেস্টিগেশন করছি। স্যার জিজ্ঞাসাবাদের জন্য আর কত সময় লাগবে? কারণ আমরা আমাদের কাজ ছেড়ে এসেছি। একজনের খুন হয়েছে ম্যাডাম, একটু সময় তো লাগবেই। আপনার প্লিজ কোঅপারেট করুন। এটা কি? দুটো কেসেই ডোনার একজনই, মিসেস রোমা। বয়স 28 বছর, মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ, অ্যাক্সিডেন্ট ট্রমা। হ্যাঁ স্যার, মিস রোমা আমাদের রেজিস্টার্ড ডোনার ছিলেন। অ্যাকচুয়ালি স্যার 4 এপ্রিল 2017-এ রোমার মেজর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে ওর হেড ইনজুরি হয়, এমার্জেন্সি বেসিসে অপারেট করতে হয়, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারিনি। সরি, আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু রোমার বাঁচা মুশকিল। দেখুন, পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য আপনার সিগনেচার দরকার, কারণ ওনার অর্গান যদি আমরা কাউকে দিতে পারি। আসলে উনি এখানকার রেজিস্টার্ড ডোনার ছিলেন তো। তোমরা সবাই মিলে আমার রোমাকে মেরে ফেলতে চাও যাতে তোমরা ওর অর্গানগুলোকে নিতে পারো, আর তোমরা তোকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করছো না। দেখুন, আমরা রোমাকে বাঁচাবার চেষ্টা করেছি, আপনি যেরকম বলছেন সেরকমটা নয়, কিন্তু রোমার নিজেরই বাঁচার কোনো ইচ্ছে নেই। মিথ্যা কথা বলো না একদম। আর হ্যাঁ, কান খুলে শুনে নাও, যদি আমার রোমা মরেও যায় না তাহলে তোমাদের কাউকে ওর বডি টাচ করতে দেব না, আমি বলে দিলাম। অজয়, সাহস রাখো, কিচ্ছু হবে না আমাদের রোমার। আমরাও চাই রোমা বেঁচে উঠুক। অজয়, তুমি তো জানো বাবা যে রোমা অসুস্থ মানুষদের জন্য কত কি করতো। রোমাও চাইতো যে ওর মৃত্যুর পর ওর অর্গানগুলো যাদের প্রয়োজন আছে তারা যেন পায়। তোমরা সবাই বেঁচে থাকা অবস্থায় আমার রোমাকে শেষ করে দিতে চাইছো। খুনি তোমরা সবাই, খুনি। অজয়, অজয় বাবা, স্যার অজয় ভীষণ আপসেট হয়ে পড়েছিল। ওর মনে হয়েছিল রোমাকে বাঁচানোর জন্য আমরা কিছুই করিনি। স্যার উনি তো আমাদেরকে মেডিকেল নেগলিজেন্সি কেসের হুমকিও দিয়েছিলেন, কিন্তু রোমার মা আমাদেরকে বাঁচিয়েছেন। স্যার এরকম হয়নি তো? এই অর্গান ডোনেট করার জন্য এই অজয় ধর্মেশ আর গগনের ওপর রাগ করেছিল আর তারপর ওদের খুন করে দিল। হতে পারে। আচ্ছা ডক্টর, এই রুমার অর্গানস কতজন লোককে ডোনেট করা হয়েছিল? স্যার আরো দুজনকে ডোনেট করা হয়েছে। আমাদের ওদের পুরো ডিটেলস চাই, আর রুমার অ্যাড্রেসও। হ্যাঁ স্যার। বাবু। হ্যাঁ ফ্রেডি, গাড়ির কোনো খোঁজ পেলে? কি? খোঁজো ফ্রেডি, খোঁজো, যে কোনো ভাবেই হোক ওই গাড়িটা আমাদের চাই, আর ওই ড্রাইভারকেও, যাকে কেউ দেখতে পায়নি। আমরা সিআইডি থেকে। হ্যাঁ আসুন, বসুন। সিআইডির লোকেরা এসেছেন। সিআইডি এসছে? হ্যাঁ। কি ব্যাপার স্যার? ওই রুমার সঙ্গে কানেক্টেড একটা কেসের ব্যাপারে আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল।
রোমা কি আপনার? ও আমার মেয়ে ছিল। আসলে ব্যাপারটা হলো যে রোমার অর্গানগুলো যে 4 জন লোককে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জন, ধর্মেশ আর গগন, এরা 2 জন খুন হয়েছে। কি? আমি জানি কে মেরেছে। কে মেরেছে? স্যার, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও তো এইরকমই বলে। এমনি বলছে তার মানে? স্যার, ও আমাদের ছেলে বান্টি। রোমার মৃত্যুর পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনি বলছি না আমি। আমি জানি কে মেরেছে। আমি মেরেছি। আমি মেরেছি। আমি মেরেছি। চুপ কর, চুপ। বান্টি, না বাবা, ভয় পেও না, একদম ভয় পেও না। তুমি কি জানো ওদের 2 জনকে কে মেরেছে? তাহলে বলো না বাবা আমাদের। এই প্রদীপে না জিন থাকে, তো আমি বলেছিলাম ওই জিনকে যে যে ওদের সবাইকে মেরে দাও। জিন মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রদীপটাকে না এইভাবে ঘষেছি, তো এর মধ্যে জিন চলে এসেছে আর আমার বলার কারণে সবাইকে মেরে দিয়েছে। স্যার, এই প্রদীপটা রোমা ওর জন্মদিনে ওকে দিয়েছে। ও তবে থেকে আজ পর্যন্ত এটাকেই নিয়ে ঘুরে বেড়ায় আর এর সাথেই কথা বলে। খুব ভালোবাসতো ওকে রোমা। রোমা দিদি বলেছিল যে আমি যদি জিনের থেকে চকলেট চাই না, ও আমাকে চকলেট দেবে, উপহার চাইলে উপহারও দেবে, খেলনাও দেবে। তো আমি এই জিনকে বললাম যে আমার রোমা দিদিকে এনে দাও। জিনটা না শুধুমাত্র রোমা দিদির অর্গান কালেক্ট করছে। যেসব লোকেরা রোমা দিদির অর্গান নিয়েছিল না, ওদেরকেই মারছে। আমার বলেতেই মেরে দিচ্ছে সবাইকে। আরে আমার কারণে আচ্ছা, এটা শান্ত হয়ে যাও, হচ্ছে। শান্ত হয়ে যাও, কান্না বন্ধ করো। আর তাছাড়া তুমি তো কিছু করোইনি, জিন মেরেছে তোদের। আপনি বুঝতে পারছেন না, জিনটা আমার কথাতেই মারছে সবাইকে। জিনের দোষ নেই। স্যার, এর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমরা বুঝতে পারছি। দিয়ে আমায় একটা কথা পরিষ্কার করে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় ওই আপনার মেয়ের হবু স্বামী এইসব করতে পারে? জানি না স্যার, রোমার সেই অর্গান ডোনেট করার সময় থেকে আজ পর্যন্ত আমরা ওকে কখনো দেখিনি। আমি শুনেছি যে ও অর্গান ডোনেটের বিরুদ্ধে ছিল। হ্যাঁ স্যার, ও রোমাকে খুবই ভালোবাসতো, তাই অর্গান ডোনেট করার বিরুদ্ধে ছিল। ঠিক আছে, আমরা যাচ্ছি, যদি দরকার পড়ে আবার আসবো। ওকে স্যার। আপনারা নিজেদের সামলান, আর আমাদের ওই অজয়ের খোঁজ নিতে হবে। ও কোথায় আছে? এরকম আবার হয়নি তো যে অদৃশ্য আত্মা সেজে ওই খুনগুলো করে যাচ্ছে? স্যার, এই ধরনের লোকেদের তো তখনই ধরতে পারবো যখন ও কিছু করবে, অ্যাকশনে থাকবে। আর স্যার, এই রুমা ও আরো 2 জনকে অর্গান ডোনেট করেছিল, একজন মিসেস অবন্তিকা আর একজন মিস প্রিয়া। স্যার, অবন্তিকার বাড়িতে তালা আর ওর ফোনও আনরিচেবল বলছেন, মনে হচ্ছে বাইরে গিয়েছে। ওর যে পিএ আছে তার প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, ও ভালোই আছে। আর সাদা গাড়ির ব্যাপারে কি জানতে পেরেছো? ফ্রেডি খোঁজ নিচ্ছে ওই গাড়ির ব্যাপারে। স্যার, গাড়ি পেয়ে গেছি। বস, এই কেসটা একটা বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে সেটা বলে ফেলো। আরে বলছি তো ভাই,
এই দুটো খুনই কোনো জিন করেনি। এটাই তোমার বিশেষ কথা। দেখো, এই বিশেষ ব্যাপারটা আমি জানি। এই খুন কোনো জিন করেনি, এই খুন কোনো মানুষে করেছে। এবারে বলো, খুনটা ওই গাড়িতে বসে থাকা অদৃশ্য কোনো লোক কিভাবে করেছে সেটা আমাদের বলো। আরে সেইটাই বলছি, নিশ্চয়ই কেউ ছিল গাড়িতে, নিশ্চয়ই কেউ ছিল যে ধর্মেশকে গুলিটা করেছে। কিন্তু কি করে ডক্টর, আর কে? দয়া, এই দুটো খুন খুব প্ল্যান করে করা হয়েছে, কারণ দুটো খুনই মেডিকেলি খুব অ্যাকিউরেট। খুনি যেই হোক, সে মেডিকেল সায়েন্স খুব ভালো করে জানে। আমি বলছি, এসো। ধর্মেশের পেটের মধ্যে লিভারের ওপর কিছু কালো কালো জিনিস দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা কি? এগুলো বারুদের ছোট ছোট টুকরো বস, নিশ্চিত ভাবে। কিন্তু ডক্টর, এতে কি করে আমরা জানতে পারবো যে খুনি মেডিসিনের ব্যাপারে জানে? দয়া, কোনো মানুষের পেটে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মরে যায় না, রাইট? রাইট। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তোমাকে বলেছিল যে ধর্মেশের মৃত্যুটা গুলি লাগার কারণেই হয়েছে। হ্যাঁ। আসলে হয়েছে কি বস, কেউ জেনে বুঝে ধর্মেশের পেটের নিচের দিকে নিশানা করে গুলি চালিয়েছে, যার কারণে ও লিভার ড্যামেজ হয়ে গেছে, ওর নার্ভগুলো ফেটে গেছে, আর খুব রক্তপাত শুরু হয়, আরো মারা গেছে। জেনে বুঝে কেউ ওইখানে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। আর এই ব্যাপারটা মেডিকেলি এক্সপার্ট লোকই জানতে পারে। আর স্যার, এই গগনেরও হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, আর আপনি বলেছিলেন যে মরার আগে ও কিছু বলার চেষ্টা করছিল, যে ওর হার্টটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। ওটা নর্মাল হার্ট অ্যাটাক ছিল না। তাহলে কি ছিল? ওর হার্টবিটটাকে কোনো স্টিমুলেটিভ দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো সাধারণ স্টিমুলেটিভ নয়, এটা খুব শক্তিশালী স্টিমুলেটিভ। এটা হার্টবিটকে খুব বাড়িয়ে দেয় আর হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওকে জিটা অ্যাম্ফিটামাইন দিল কি করে? এই মেডিসিনটা ওর শরীরে ঢুকলো কি করে? বস, এটা জানতে এখনো বাকি আছে যে এই স্টিমুলেটিভ ওরালি দেওয়া হয়েছিল না ইনজেকশনের মাধ্যমে। তার মানে দয়া এই খুনি মেডিসিনের ব্যাপারে খুব ভালো রকম জানে। কোনো ডাক্তার, নার্স, প্যারামেডি নাকি ব্লু হেলথ কেয়ার হসপিটালের কেউ না তো? অর্গান ট্রান্সপ্লান্টের জন্য 3 রকমের লোক আসে। একজন আসে অর্গান যে দেয়, মানে ডোনার। আরেকজন হলো যে অর্গান নেয়, আর তৃতীয় হলো যে অর্গানের জন্য অপেক্ষা করে, রোগী। আবার এমনটা হয়নি তো যে কোনো রোগীর আত্মীয় স্বজন বা বাড়ির লোকেরা এই পুরো খুনের ঘটনা ঘটাচ্ছে? হতে পারে স্যার। একটা কাজ করি আমরা দয়া, শহরে যতগুলো মেডিকেল শপ আছে সেখানে গিয়ে খোঁজ করি যে গত 24 ঘন্টায় কেউ জিটা অ্যাম্ফিটামাইন কিনেছে কিনা। আর তাছাড়াও আর ওই ব্লু হেলথ কেয়ার হসপিটালেও গিয়ে খোঁজ নাও যে ওদের ফার্মেসি থেকে ওই ওষুধটা কেউ এর মধ্যে কিনেছে কিনা। বাই বাবা। আরে মা, কোথায় যাচ্ছ মা? আমি বারণ করেছি না? আমি তোমাকে বলেছি না কয়েকদিন বাড়ি থেকে বেরিও না? বাড়িতে বসে বসে বোর লাগছে আরে বাবা। সিআইডি বলেছে ওদের কথা শুনতেই হবে। যদি ওরা ওদেরকে মারতে থাকে যাদের রোমার অর্গান দেওয়া হয়েছে, তাহলে তোমাকেও ছাড়বে না মা, তোমাকেও ছাড়বে না। কয়েকটা তো দিনের ব্যাপার, জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। সিআইডি ওদের খুঁজে বের করবে। আসুন স্যার। কোনো খবর পাওয়া গেল ওদের? এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমরা একটা কাজ করি, রিয়াকে আমরা কোনো সেফটি হাউসে নিয়ে যাচ্ছি ওর সেফটির জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ পুরবি। স্যার, এই রোমার অর্গান যে চতুর্থ পেশেন্টকে ডোনেট করা হয়েছিল তার নাম অবন্তিকা, মেলবর্নে গিয়েছিল। মেলবোর্নে? ও ইন্ডিয়াতে কবে ফিরবে? ওর ফ্যামিলির কথা অনুযায়ী ও অন দ্য ওয়েতে আছে, কালকে ফ্লাইটে উঠেছে। যদিও কালকে ফ্লাইটে ওঠে তাহলে নিশ্চয়ই আজকেই চলে আসবে। ওকে ফোনে পাচ্ছি না। ফোন বন্ধ আসছে। ওর কিছু হয়নি তো? জানি না স্যার। ও থাকে কোথায়, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ও এখানে দেশারে থাকে।
ওর বাড়িই যাচ্ছি, 1 ঘন্টায় পৌঁছে যাব। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে পৌঁছো, ততক্ষণ আমরা রিয়াকে সেফ হাউসে রেখে ওখানে যাচ্ছি, ঠিক আছে? ইয়েস স্যার, গট আন্ডারস্ট্যান্ড। একটা কথা মাথায় ঢুকছে না, যদি সত্যি জিন না থাকে তাহলে গাড়িটা কে চালাচ্ছিল? আর ওই ধর্মেশকেই বা মারলো কে? দেখো ফ্রেডি, এটা জেনে না করে সব জিন টিন কিছুই হয় না। আর এই কাজ যে মানুষ করছে তার খুব কাছেই আছি আমরা। কিন্তু চলন্ত গাড়িতে কেউ কিছু তো দেখে থাকবে, মানে ড্রাইভারকে গাড়ি চালাতে। আর ওর গুলিও করার ছিল, এই ড্রাইভিং সিটে লুকানোর জায়গাটা কোথায়? কি বললে তুমি সারিকা? লুকোনোর জায়গা? লুকোনোর জায়গা? সালুকে, হ্যাঁ কি ভাই? দুটো সিট খুব ভালো করে দেখো, দেখো কিছু বুঝতে পারো কিনা। হ্যাঁ ভাই, তফাৎ আছে, এটার সঙ্গে ওটা তফাৎ আছে। আছে তো। সব থেকে মজার ব্যাপার এই প্যাডিং। আর এই দেখো, এই সিট কভারের বড় প্যাচটা দেখো, হ্যাঁ এখানে লাগানো হয়েছে। আর এই দেখো কতটা ঢিলে, এতটা ঢিলে কেন? ড্রাইভার এর ভেতরে ঢুকে বসেছিল, ও পুরো এর ভেতরে ঢুকে বসেছিল আর এখান থেকে সবকিছু দেখছিল। এরকম একটা সিট কভার দেখে কিভাবে বুঝবে যে ভেতরে একটা লোক আছে? একে বলে হিউম্যান কেমোফ্লাইজ। ভীষণ চালাক, ভীষণ চালাক। বান্টিকে গিয়ে বলা উচিত যে ওর ওই জিন কোনো খুন করেনি, ওর জিনটা নির্দোষ। বেচারা বাচ্চাটা খুব টেনশনে আছে। আরে তুমি কাউকে কিছু বলনি তো যে আমরা এখানে এসেছি? স্যার, আপনি যা যা বলেছেন আমি ঠিক তাই তাই করেছি। ডক্টর আর ওই ম্যাডাম অফ ডিউটিতে রয়েছেন, আর একজন তো কাজের জন্য বাইরে গেছেন, আর বাকিরা তো এই রুমের দিকে আর আসবেনই না। আচ্ছা, ওই অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট যে ওয়েটিং এ ছিল, ওর লিস্ট কোথায়? স্যার, সমস্ত প্রিন্ট আউট রয়েছে, আমি ডক্টর বাবুর কম্পিউটার থেকে এটা বের করে এনেছি। স্যার, হুম? এই দেখুন, এই ফার্মেসি থেকে কাল সকালে ডক্টর রমেশের নামে একটা হার্ট স্টিমিউল ইস্যু হয়েছিল, সিটামফিটামাইন। পুরো র্যাকেটের পেছনে ডক্টর রমেশের হাত নেই তো? হতে পারে স্যার, এই কেসটার ক্ষেত্রে সব হতে পারে স্যার। পঙ্কজ, ডক্টর রমেশ না হয়ে আরো অন্য কেউ তো হতে পারে। এই দেখো, এই যে পেশেন্ট আছে ওয়েটিং লিস্টে, আর ওর রেকমেন্ডেশন আছে এই লোকটার। এমন মনে হচ্ছে যে এর কোনো আত্মীয়ের অর্গানের প্রয়োজন ছিল। একটু খোঁজ করো এই অর্গানটাও পেয়েছিল কিনা। আপনি তো আমাদের মনের বোঝাটা একেবারে হালকা করে দিলেন, না হলে আমরা দুজন তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। স্যার, জবে থেকে জানতে পেরেছি যে রোমার অর্গানস যাদের যাদের দেওয়া হয়েছে তাদের খুন হচ্ছে, এটা জেনে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। স্বাভাবিক। আচ্ছা, বান্টি কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আমি ওকে বলতে চাই যে ওর জিন কোনো কিছু করেনি। ছোট্ট বাচ্চা টেনশন করছে। স্যার, জবে থেকে আপনারা বান্টির সাথে দেখা করে গেছেন, সেদিন থেকেই আমরা ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো নিজের ঘরের বাইরেই বেরোচ্ছে না। আর কারোর সাথে কথা বলছে না স্যার। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করি কথা বলার। ওই রুমেই আছে তো? হ্যাঁ পুরবি। স্যার, এই তৃতীয় মেয়ে প্রিয়া, যাকে অর্গান ডোনেট করা হয়েছিল, তাকে সেফ হাউসে রাখা হয়েছে। গুড। কিন্তু চতুর্থ মেয়ে অবন্তিকা, ওর প্রাণ সংশয় আছে, ওর ফোন বন্ধ আসছে। ওর সামনে বিপদ। ও থাকে কোথায়? আমি পৌঁছে যাচ্ছি ওখানে। অ্যাড্রেসটা পাঠাও।
স্যার 74 জিএ পার্ক দেয় স্যার। 74 GA পার্ক দহিসার। রবি, এটা তো ভালো হয়েছে যে আমি বড়ি ভ্যালিতে রোমাদের বাড়িতে আছি। আমি ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। কেমন? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অভিজিৎ স্যার বেরিয়ে পড়েছেন, অন দ্য ওয়ে। ঠিক আছে, আমিও যাচ্ছি। ওকে বান্টি, বান্টি বাবা, বান্টি। আরে বান্টি কোথায় গেল?